দেখছেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের বিশেষ লাইভ টেলিফোনিক অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আপনারা সরাসরি ফোন করে জেনে নিতে পারেন আপনাদের সমস্ত সমস্যার সমাধান। আপনারা প্রত্যেকেই জানেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টার মানেই কিন্তু আপনাদের সমস্ত সমস্যার সমাধান। এই এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টার একটি বিশেষ উদ্যোগ এনেছে, যার নাম ইতিমধ্যেই আপনাদের কাছে অনেকের কাছে পরিচিত, যার নাম হচ্ছে এলিগেন্স। আজকে আমরা এই বিশেষ উদ্যোগে কি কি বিশেষ পরিষেবা রয়েছে আপনাদের জন্য, এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টার আপনাদের সকল সমস্যার সমাধান কি করে এক ছাদের তলায় এনে ফেলেছে সেই আলোচনায় করব। আমাদের সঙ্গে আজকে বিশিষ্ট একজন ব্যক্তি রয়েছেন, তাকে প্রত্যেকে আপনারা চেনেন, তার সাথে লাইভে কথা বলার জন্য আপনারা প্রত্যেকে অপেক্ষা করে থাকেন। আরো একবার আমরা স্বাগত জানাবো আমাদের স্টুডিওতে। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের মেডিকেল কনসালটেন্ট ডক্টর ভাদুরী। নমস্কার। নমস্কার। আজকে আমরা তাহলে সরাসরি আলোচনায় চলে যাই, কারণ একটু ফোন আসা শুরু হয়ে যাবে, আলোচনা আবারও আমরা থেমে থাকবে। সরাসরি আমরা আলোচনায় চলে যাব যে এই এলিগেন্স যে বিশেষ পদ্ধতি এনেছে আমাদের যাবতীয়, আমরা যাকে বলি নিজেদের সৌন্দর্যের খামতি যাতে আমরা কোনোভাবে না রাখতে পারি, তার সমস্ত পরিচর্যা করার জন্য কিন্তু লাইলেন্স রয়েছে। কি কিভাবে লাইলেন্স আমাদের সাহায্য করে নিজেদের সৌন্দর্যকে অক্ষুণ্ণ রাখতে? দেখুন, লাইলেন্স হচ্ছে এনবিপি হাউসের একটা হচ্ছে ডিভিশন। এখানে আমাদের এনবিপিতে এত বছর ধরে আসছে পেশেন্টরা, তাদের নিজেরা সুস্থ হয়েছেন, তাদের রিলেটিভ নিয়ে আসছেন, পরিচিত ব্যক্তিদেরকে নিয়ে আসছেন, তারা সুস্থ হচ্ছে, তারা একটা শান্তির নিঃশ্বাস ফেলতে পারছে। সেই একই কিন্তু টিম রয়েছে আমাদের এই লাইলিগেন্সে। এই লাইলিগেন্সের যে ডক্টরসরা এখানে দেখাশোনা করছে বা তারা যাদের সুপারভিশন হচ্ছে, তাদের মধ্যে কিন্তু এই আমাদের এনবিপির যে ডক্টর টিম রয়েছে তাদেরই কিন্তু সুপারভিশন এইখানে রয়েছে। সেখানে আমাদের বিভিন্ন ডক্টর রয়েছে। এবং আমাদের যে আজকে যে আমরা যে এই লাইলিগেন্সটা চালু করেছি 1 বছর হয়ে গেছে, এবং আমরা একটা অ্যাওয়ার্ডও পেয়েছি। এটা আমাদের একটা সাকসেস। তো সেই জন্য তার জন্য কিন্তু থ্যাঙ্কস আমাদের দিতে হবে যতজন ডক্টরস ইনভলভড আছে আমাদের এই লাইলিগেন্সে, বলবো এনবিপি টিম। তো সেখানে তাদের জন্যই কিন্তু এটা সম্ভব হয়েছে। আর এখানে আমরা কি দিতে পারছি আমাদের পেশেন্টদেরকে বা আমাদের ক্লায়েন্টসদেরকে বিউটিফিকেশনের ব্যাপারে, সেটা আমি একটু বলে দিই। দেখুন, এখানে কয়েকটা জিনিস খুব স্পেশালাইজ আছে। যেমন ধরুন অ্যান্টি এজিং ট্রিটমেন্ট। অ্যান্টি এজিং এর মানে হচ্ছে যে আমার যে বয়সের ছাপ পড়ে যাচ্ছে সেটাকে রিভার্স করা, বা বয়সের যে আমার একটা চেহারার মধ্যে একটা বিভিন্ন ধরনের সাইন চলে আসছে, ঠিক আছে, সিমটম আমরা দেখতে পাচ্ছি, সেগুলোকে রিভার্স করা। এটা হচ্ছে অ্যান্টি এজিং ট্রিটমেন্টের কাজ। যেমন ধরুন কারো কপালে ভাঁজ পড়ে যাচ্ছে, সেই ভাঁজগুলোকে ঠিক করা, গাল ঝুলে যাচ্ছে, গালের স্কিনটাকে টাইট করা, অনেক সময় কালো দাগ চলে আসছে স্কিনের মধ্যে, সেগুলোকে কারেকশন করা, এগুলো সব কিন্তু অ্যান্টি এজিং ট্রিটমেন্টের মধ্যে পড়ছে। তার পাশাপাশি আমাদের যে স্কিনের বিউটিফিকেশন, মানে আমাদের যে সৌন্দর্য, সেটাকে কিভাবে এনহ্যান্স করা যায়, কিভাবে বাড়িয়ে তোলা যায়, আরো যাতে আমাকে দেখতে ভালো লাগে, আরো যাতে আমার স্কিনটা গ্লোয়িং হয়, আরো যাতে রেডিয়েন্স হয়। তো এই ব্যাপারের জন্য, এই সৌন্দর্যটাকে ফিরিয়ে আনার জন্য, বা আমার যেটা আছে এক্সিস্টিং সেটাকে আরেকটু কিছু ডেভেলপ করা যায়, তার জন্য কিছু ট্রিটমেন্ট রয়েছে, যেগুলো আমরা বিভিন্ন মানে ওয়েতে ট্রিটমেন্ট গুলো দিচ্ছি। তার পাশাপাশি রয়েছে অনেকেরই কিন্তু একটা মহিলাদের সমস্যা আছে, আনওয়ান্টেড হেয়ার, মানে অবাঞ্ছিত লোম। যেই লোমগুলো হয়তো সেই মহিলারা চাইছেন না, বিশেষ করে কোনো মহিলাই চাইবেন না যে মুখের মধ্যে, গালের মধ্যে এক্সট্রা হেয়ার গ্রোথ হয়ে যাক। দেখুন, সাধারণভাবে প্রত্যেক ব্যক্তির, আমাদের কিন্তু মহিলা বা পুরুষের হেয়ার আছে সারা স্কিনে, যেহেতু আমরা স্তন্যপায়ী প্রাণী, ম্যামেলস আমরা। কিন্তু কারো কারো ক্ষেত্রে দেখা যায় কিছু হরমোনাল প্রবলেমের জন্য সেটা কিন্তু অতিরিক্ত মাত্রায় হয়ে যায়। আর মহিলাদের যেটা, এটা যদি কন্ডিশনটা আসে, সেটা গায়ের যে কোনো অংশে হতে পারে, এবং সবচেয়ে যদি সেটা মুখে হয়, সবচেয়ে একটা এম্বারেসিং সিচুয়েশন তৈরি হয়, একটা মানে একটা বাজে একটা সিচুয়েশন তৈরি করে দেয় তাকে, যে সে সবার সাথে মিশতে চায় না। তখন সে কি করছে, পার্লারে গিয়ে কিন্তু সে থ্রেডিং করে বা ওয়্যাক্সিং করে সেগুলোকে রিমুভ করতে যাচ্ছে, এবং এটা করতে গিয়ে স্কিনটাও ড্যামেজ হয় এবং এই গ্রোথ কিন্তু আরো বেড়ে যায়। তার বিস্তারিত আমি আরো পরে বলবো। তো এই যে এই প্রসেসগুলো কিন্তু আনওয়ান্টেড হেয়ার রিমুভিং এর প্রসেস
কারো আঁচিল হয়েছে, সেই আঁচিলটাকে রিমুভ করতে হবে। সে এতদিন ধরে হয়তো এই ওষুধ ওই ওষুধ খেয়েছে কিন্তু কাজ হচ্ছে না, কিন্তু এটা কিন্তু ডাইরেক্ট কিন্তু রিমুভ করা যায়। এই সব জিনিসগুলো কিন্তু আমাদের লাই এলিগেন্সের ব্যানারে আমরা করতে পারছি থ্রু দ্য হেল্প অফ এনবিপি ডক্টর স্ট্রিম। মানে এক কথা যাকে বলে অ্যাস্থেটিক বিউটিফিকেশন, তা কিন্তু করা সম্ভব হয় এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের এই নতুন উদ্যোগ লাই এলিগেন্সে। আমরা আরো সবিস্তারে আলোচনায় যাব, তার আগে দেখে নেব টেলিফোনে আমাদের সঙ্গে কে রয়েছেন। নমস্কার। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ বলুন। হ্যাঁ, আমি সোনারপুর থেকে বলছি। আচ্ছা বলুন, কি সমস্যা হয়েছে আপনার? বলছি ডাক্তারবাবু, আমার ছেলের 22 বছর বয়স। তো ওর না চুল উঠে গেছে একদম, মানে সামনের দিকে একটু ফাঁকা হয়ে গেছে। অনেক মিনোডক্সিল এইসব টাইপের সলিউশন গুলো লাগিয়ে কোনো কাজ নেই। আপনাদের ওখানে কি কোনো ট্রিটমেন্ট হচ্ছে? হ্যাঁ, আপনি যে কথাটা বললেন ঠিকই বলেছেন। আপনি মিনক্সিডিল লাগিয়েছেন কিন্তু খুব একটা ভালো রেজাল্ট পাননি। কারণ দেখুন, ওটা একটা আপনি মেনটেনেন্স হিসেবে ইউজ করতে পারেন, ঠিক আছে, কিন্তু ওটাতে আপনার পুরোটাই ঠিক হয়ে যাবে বা প্রবলেমটা সলভ হয়ে যাবে এটা নাও হতে পারে, ঠিক আছে। তার জন্য কিন্তু বিভিন্ন প্রসিডিওর আছে। আমাদের এখানে বিভিন্ন অ্যান্টি হেয়ার ফল ট্রিটমেন্ট আছে বা হেয়ার রিগ্রোথের ট্রিটমেন্ট আছে, যেগুলো কি কাজ করে। প্রথমে দেখা যায় যে স্ক্যাল্পটা যদি ড্যামেজ হয়, সেই স্ক্যাল্পটাকে ঠিক করা হয় যাতে চুলের গোড়াগুলো শক্ত হয়। এটা হচ্ছে গেল প্রথম, যাতে মাথায় বা স্ক্যাল্পটা ধরে রাখতে পারে চুলগুলোকে। দ্বিতীয়ত, অনেকের দেখা যাচ্ছে যে চুল বেশি বেশি করে পড়ছে কিন্তু তার রিগ্রোথ নেই, নতুন করে চুলটা গজাচ্ছে না। তার জন্য কিন্তু হেয়ার রিগ্রোথের ট্রিটমেন্ট আছে। এগুলো কিন্তু কোনোটাই কিন্তু সার্জিক্যাল প্রসিডিওর না। আমাদের এখানে যেটা হবে খুব সুন্দর আর কোনো কষ্টদায়ক না। আপনার কি করতে হবে, পেশেন্টকে নিয়ে আসতে হবে, এখানে আমরা কথা বলবো, তাকে দেখবো, তার পরীক্ষা করব, করার পর আমরা ট্রিটমেন্টটা যেই চালু করে দেবো। গ্র্যাজুয়ালি আপনার যে খুব রেগুলার আসতে হবে সেরকম না, মাঝে মাঝে গ্র্যাজুয়ালি, ধরুন মাসে একবার, কোনোটা আছে মাসে হয়তো 2বার থেকে 4বার, এরকম এসে এসে আপনি থেরাপিগুলো নিতে থাকবেন এবং দেখবেন কয়েক মাসের মধ্যে কিন্তু ডিফারেন্স আপনি বুঝতে পারবেন। তো এই প্রসিডিওরগুলো একেবারে কিন্তু ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডটা আমাদের মেনটেন করা হয়। যে প্যারামিটার ওখানে চলছে সেরকম কিন্তু আমাদের এখানে সেই প্যারামিটারগুলো মেনে কিন্তু একই ট্রিটমেন্ট করা হচ্ছে আমাদের এখানে লাই এলিগেন্সে। তো একটাই কথা বলবো, বয়স অল্প আছে, এখনই কিন্তু নিয়ে আসলে বেটার রেজাল্ট পাবেন, এটাই বলছি। কারণ যদি গোড়া আপনার ড্যামেজ হয়ে যায়, গোড়া যদি ফাঁকা হয়ে যায়, তাহলে সেখান থেকে কিন্তু সেই হেয়ারটা আর গ্রোথ নিতে পারে না, ঠিক আছে। এমনও আপনি দেখবেন অনেকে ট্রান্সপ্লান্ট করে, হেয়ার ট্রান্সপ্লান্ট, এটা খুব একটা বড় খুব পপুলার জিনিস, ঠিক আছে, কিন্তু আমরা এদিকে আমরা কেন করি না এগুলো, তার কারণটাও বলে দিচ্ছি। হেয়ার ট্রান্সপ্লান্ট করছে, প্রথম কথা হচ্ছে এটা হচ্ছে একটা সার্জিক্যাল প্রসিডিওর। সেকেন্ড হচ্ছে এটা খুব এক্সপেন্সিভ হয়। থার্ড হচ্ছে আমার যিনি করছেন তার স্কিলের ওপরে কিন্তু নির্ভর করে। অনেক সময় আমরা শুনেছি যে এটা ফ্যাটালও হয়েছে, কারণ অনেক আগের কথা বলছি, একবার একজন স্টুডেন্ট, এমবিবিএস এর স্টুডেন্ট, তো সে নিজের ট্রিটমেন্ট করাতে গিয়ে নাকি সেটা একটা অ্যাক্সিডেন্টাল কেস হয়ে গেছে। অ্যাক্সিডেন্ট ইজ অ্যাক্সিডেন্ট, ওটা কারো হাতে নেই। কিন্তু আমার কাছে যদি দেখি যে এমন কোনো ওয়ে আছে যেটা উইদাউট সার্জারিতে করলে তার রেজাল্ট আসার চান্সেস আছে, অনেক বেশি চান্সেস আছে, তাহলে আমি ফার্স্টে তো সেটাই ট্রাই করব। সেই হিসেবে বলবো আমাদের এখানে আসুন, পেশেন্টকে নিয়ে আসুন, তার ট্রিটমেন্ট আছে। আর আরেকটা কথা বলবো যে ট্রিটমেন্ট নিলে দেখবেন আস্তে আস্তে কিন্তু রেজাল্ট আপনি দেখতেই পাবেন। হ্যাঁ, এবার কার কতটা রেজাল্ট আসবে ডিপেন্ড করবে তার হেয়ারের কন্ডিশনটা কেমন আছে। হেল্পলাইন নাম্বারে একটা কল করে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে চলে আসবে। একদম তাই, সরাসরি চলে আসতে পারে। তার জন্য জানতে হবে আপনাদের আমাদের হেল্পলাইন নাম্বার 9830235527 অথবা 9830235537। আরেকজন রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে এই মুহূর্তে, দেখে নেব কে বলছেন। নমস্কার। হ্যালো, খুব সম্ভবত লাইনটা কেটে গেছে, আমরা আরেকবার আলোচনায় ফিরবো। তার আগে আপনাদের জানিয়ে দিই, সারা পশ্চিমবঙ্গে কিন্তু রয়েছে এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টার তৎসহ লাই এলিগেন্সের চেম্বার। কোথায় কোন ডাক্তারকে পাচ্ছেন সেটা আমি একবার জানিয়ে দিই। হলদিয়াতে আপনারা পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, শিলিগুড়িতে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, বর্ধমানে থাকছেন ডক্টর এন ভট্টাচার্য, আসানসোলে আপনারা পাচ্ছেন ডক্টর বি শর্মাকে, বোলপুরে থাকছেন ডক্টর এস ভাদুরী, দুর্গাপুরে আপনারা পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, বাঁকুড়াতে থাকছেন ডক্টর বি শর্মা, গঙ্গারামপুরে পেয়ে যাচ্ছেন আপনারা ডক্টর এস ঘোষালকে, আরামবাগে থাকছেন ডক্টর এ হালদার,
বনগাঁতে আপনারা পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, ক্যানিং এ আপনারা পেয়ে যাচ্ছেন ডক্টর আর দেকে, বহরমপুরে আপনারা পাচ্ছেন ডক্টর বি শর্মাকে, খড়গপুরে থাকছেন ডক্টর এন ভট্টাচার্য, মালদাতে থাকছেন ডক্টর এস ঘোষাল, আগরতলায় থাকছেন ডক্টর এন ভট্টাচার্য, কৃষ্ণনগরে থাকছেন ডক্টর বি শর্মা, নিউ কুচবিহারে আপনারা পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, হেরিয়াতে থাকছেন ডক্টর এ হালদার, মেচেদাতে থাকছেন ডক্টর এন ভট্টাচার্য, কাকদ্বীপে আপনারা পেয়ে যাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে, পুরুলিয়াতে থাকছেন ডক্টর এ হালদার, শিলচরে আপনারা পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, গৌহাটিতে থাকছেন ডক্টর বি শর্মা, ঝাড়গ্রামে থাকছেন ডক্টর এ হালদার, রায়গঞ্জে থাকছেন ডক্টর এস ঘোষাল, নিউ আলিপুরদুয়ারে আপনারা পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, জামশেদপুরে আপনারা পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, ডিব্রুগড়ে আপনারা পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে। তবে জানিয়ে রাখি 15 সেপ্টেম্বরের পর থেকে ডক্টর এস ঘোষালকে আপনারা পাচ্ছেন ডিব্রুগড়ে, এবং দিল্লিতে একই সময় অর্থাৎ কিনা 15 সেপ্টেম্বরের পর আপনারা পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে। এছাড়াও মধ্যমগ্রামে রয়েছে এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের হেড অফিস, এবং কলকাতায় 3 জায়গা চেম্বার রয়েছে, হাতিবাগান, ল্যান্সডাউন এবং আমতলা। এছাড়া হাওড়াতে বেলুর, বাজিকুড়ি এবং শিবপুরেও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টার তৎসহ লা এলিগেন্সের বিশেষ কনসালটেন্সি। আমরা আরেকবার আলোচনায় ফিরবো। আমরা যেটা নিয়ে আলোচনা শুরু করেছিলাম যে অবাঞ্ছিত লোম কিভাবে, বিশেষত মহিলারা কিভাবে অবাঞ্ছিত লোম কোন রকম নিডল ছাড়া, কোন রকম অপারেশন ছাড়া, কোন রকম ক্ষতিকারক রে ছাড়া কিভাবে নির্মূল করতে পারে। এর মধ্যে আমরা যে ফোনটা পেলাম সেটা সম্পূর্ণ অপোজিট, মানে একজনের চুল পড়ে যাচ্ছে সে সেটা নিয়েও আতঙ্কিত। অর্থাৎ কিনা আমরা আমাদের সৌন্দর্যকে যেভাবে পারি না কেন, কেউ হয়তো কোনো কিছুর অভাব রয়েছে কারুর মধ্যে, ভিটামিনের অভাব হতে পারে, হরমোনের ডিসব্যালেন্স হতে পারে, অথবা আরো আনুষঙ্গিক কিছু কারণ হতে পারে, হয়তো এমন কোনো রোগ রয়েছে তার শরীরে যার জন্য কিন্তু তার সৌন্দর্য হানি হচ্ছে, এইসব কারণেও কিন্তু হতে পারে। এবার এই প্রত্যেকটা কারণের জন্য আপনি আলাদা আলাদা জায়গায় ঘুরবেন? একবার ভাবুন তো, যদি এমন একটাই জায়গা থাকে যেখানে গেলে কিন্তু আপনার শরীরে বাসা বাঁধা সেই রোগটি ছাড়াও আপনি আপনার যে সৌন্দর্য হানির কারণে এতদিন দুঃখিত ছিলেন, যে রোগ তো হয়তো একদিন অবশ্যই সেরে যাবে, কিন্তু আমার যে সৌন্দর্য হানিটা হচ্ছে সেটা আমি কোনো রকম অপারেশন ছাড়া, কোনো রকম কেমিক্যাল ট্রিটমেন্ট ছাড়া কিভাবে ঠিক করাবো, তার জন্যই কিন্তু এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টার নিয়ে এসেছে লা এলিগেন্স। তো যে আলোচনাটার মধ্যে আমরা ছিলাম যে হেয়ার গ্রোথ হতে পারে, হেয়ার লস হতে পারে, এছাড়াও যাবতীয় বিভিন্ন কারণে যে সৌন্দর্যের হানি আমাদের হয়, বা আমরা সৌন্দর্যকে অনেক কারণে অনেক সময় বৃদ্ধি করতে চাই, তার জন্য অনেকেই ভয় পান যে এতে করে কি আমার কোনো ক্ষতি হয়ে যাবে, বা এতে করে কি আমি আরো বিশেষ কিছু হানি ডেকে আনবো নিজের ওপরে, আদৌ কি আমার এটা করানো উচিত। এরকম সমস্ত প্রশ্নের উত্তর নিয়েই কিন্তু রয়েছে এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টার তথা লা এলিগেন্সের বিশিষ্ট চিকিৎসকেরা। আমরা দেখে নেব এই মুহূর্তে টেলিফোনে আমাদের সঙ্গে কে রয়েছেন। নমস্কার। নমস্কার, আমি সোনালি বলছিলাম। আচ্ছা, বলুন কি সমস্যা রয়েছে? আমি কদিন ধরে আগে খেয়াল করছি, মানে আমার শরীরে প্রবলেম হচ্ছে, আমি যাই খাচ্ছি কেন ঠিক মতো তো হজম করতে পারছি না, বমি হয়ে যাচ্ছে। আচ্ছা পেটটা ভরা ভরা লাগছে, মানে খাবার খেতে পারছি। আচ্ছা, আপনার কি এর মধ্যে খাওয়া দাওয়ার কিছু পরিবর্তন হয়েছে? আগে যে ধরনের খাদ্য খাবার খেতেন সেগুলো কি পরিবর্তন হয়েছে? মানে সেরকম কিছু নাই, কিছু মানে একদিন অনুষ্ঠান বাড়ি খেয়েছি, ব্যাস এই করেছি। আর পটি কি ক্লিয়ার হচ্ছে আপনার? হ্যাঁ, ওটা ক্লিয়ার হচ্ছে। পটি ক্লিয়ার হচ্ছে। আর আপনি জল কতটা খান? জলটা একটু কমটা খাওয়া হচ্ছে। আচ্ছা, আপনি শুনতে থাকুন, আমি বলছি। প্রথম কথা যেটা আপনার মাথায় রাখতে হবে, আমাদের কিন্তু এই যে মুখ থেকে একদম অ্যানাস অব্দি, ঠিক আছে, আমাদের যে মলদ্বার অব্দি এই যে একটা পাইপ চলে গেছে না, এই পাইপের আকার আকৃতি যেমনই থাক, এই পাইপটাকে কিন্তু আমাদের সবসময় পরিষ্কার রাখতে হবে। এই পাইপে যদি কোনো নোংরা জমে থাকে তাহলে কিন্তু সেটা আমাদের শরীরের মধ্যে সমস্যার সৃষ্টি করতে পারে, ঠিক আছে। তো এই পাইপটাকে পরিষ্কার রাখতে গেলে প্রথম যেটা আমাদের করা উচিত সেটা হচ্ছে আমাদের জলের পরিমাণটা বেশি গ্রহণ করা উচিত। দেখবেন আমরা যে কোনো কিছু যখন পরিষ্কার করি, জল একটা এমন মিডিয়াম যেটা দরকার হবেই হবে। যে কোনো কিছুতেই আপনি হয়তো ডিটারজেন্ট দিচ্ছেন, কোনো রকম অ্যাসিড ইউজ করছেন, যাই করুন না কেন, কিছু পরিষ্কার পরিমাণটা
যখন কিচেনের ওপরে আমাদের যে একটা হয়তো কারো বাড়িতে কি বলবো কি হয়, এই যে সাকশনটা টেনে নিচ্ছে, যে ধোঁয়াগুলো যে টেনে নিচ্ছে চিমনি ওপর দিকে, এবং ভেতরে কিন্তু ওই অয়েলের যে কন্টেনারটা ওটা কিন্তু ওটা কালেক্ট করে, ঠিক আছে, কালেক্টর বলবো। তো কালেক্ট করে কেন, তার মানে এখান থেকে কিন্তু রান্না থেকে তেলটা বাষ্পীভূত হয়ে ওপরে যাচ্ছে। তার মানে ওই জিনিসটা যদি আপনি কখনো হাত দিয়ে দেখেন, ওই তেলটা দেখবেন প্রচন্ড আঠালো, হাতে লাগলে আপনার হাত থেকে কিন্তু ছুটবে না। জল দিয়ে ধুলে তো হবেই না, ওটার মধ্যে ভালো করে কোনো কি বলবো হ্যান্ড ওয়াশ হোক বা ডিটারজেন্ট হোক এরকম কিছু দিয়ে কিন্তু আপনার ওটা পরিষ্কার করতে হয়। এমনকি যখন কেউ চিমনি পরিষ্কার করতে আসে দেখবেন সেখানে কিন্তু কি বলবো কেরোসিন অয়েল ইউজ করে, যেটা ওই আঠাটাকে নষ্ট করতে পারে। এবার আপনার এই জিনিসটা যে বাইরে হচ্ছে, আপনার শরীরের ভেতরেও কিন্তু ওরকম হচ্ছে, কারণ আমরা সবসময় কিন্তু অনবরত কিন্তু তেল খেয়ে যাচ্ছি বিভিন্ন সোর্স থেকে। এই যে তেলগুলো আমরা গ্রহণ করছি তাতে কিন্তু আমাদের এই যে ফুড পাইপ তার মধ্যে কিন্তু আঠালো ভাবে কিন্তু লেগে থাকছে অনেক সময়, এই যে ফ্যাট হিসাবে কিন্তু সেগুলো ডিপোজিট হয়ে যাচ্ছে এবং দেখা যাচ্ছে শরীরের মধ্যে সেগুলো ক্ষতি করছে। দেখা যাচ্ছে যখন আপনি লিপিড প্রোফাইল করছেন সেখানে ট্রাইগ্লিসারিড হাই হয়ে যাচ্ছে, কোলেস্ট্রল হাই হয়ে যাচ্ছে। এই তেলটা কিন্তু এরকম খারাপ জিনিস। তো এটা যদি আমাদের পেটে জমে থাকে কোনো সময়, সেটা পরিষ্কার না হয় জল কম খাওয়ার কারণে, তাহলে কিন্তু বিভিন্ন সমস্যা আমাদের দেখা দেবে। আরেকটা জিনিস যেটা হয়, জল কম খেলে আমাদের কনস্টিপেট করে যায়, মানে পটিটা ক্লিয়ার হয় না, কনস্টিপেশনের একটা প্রবলেম হয়। সেখান থেকেও কিন্তু আপনার অ্যাসিডিটি এবং গ্যাস সেটা কিন্তু বাড়তে থাকবে পেটের ভেতরে, যেটা হয়তো বেরোতে পারছে না। এইটা ভেতরে থাকলে কিন্তু আপনার দেখবেন ডাইজেশনেরও প্রবলেম হবে এবং দেখবেন পেট ভার হয়ে আছে, মনে হচ্ছে পেটে খিদে নেই, পেটটা যেন এরকম পেটে হাত দিলে যেন মনে হচ্ছে ডব ডব করে আওয়াজ হচ্ছে। এই সমস্যাগুলো কিন্তু আপনি দেখতে পাবেন। আমি যেটা বললাম তাহলে কি করবেন, জলটা গ্রহণ করবেন বেশি মাত্রায়, ঘুম থেকে উঠে এবং মাঝে মাঝে যখনই পারবেন হালকা ঈশতুষ্ণ গরম জল খাবেন, তাহলে কিন্তু এই নোংরাগুলো পরিষ্কার হতে বেশি সাহায্য করবে। আর এটা কিছুদিন করার পরেও যদি দেখছেন এতে হচ্ছে না, এই ন্যাচারাল ওয়েতে হচ্ছে না, তাহলে কিন্তু আপনার ট্রিটমেন্ট করাতে হবে, তার জন্য আমাদের কাছে একবার চলে আসতে হবে। একদমই তাই, এই জন্যই বোধহয় বলে জলই জীবন। জল কিন্তু আমাদের সর্বত্র সব জায়গায় সব সময় প্রয়োজন। আমরা দেখে নেব আরেকজন বন্ধু রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে। নমস্কার। নমস্কার, শুভ সন্ধ্যা। আমি সৌরভ রায় বলছি, হাওড়া। হাওড়া থেকে বলুন, কি সমস্যা রয়েছে আপনার? সমস্যা হচ্ছে আমার ঘুম থেকে ওঠার পর পায়ের মাংসগুলো ভীষণভাবে ব্যথা হয়ে থাকে। আমার কোলেস্ট্রল একটু হাই রয়েছে, এটা কি এটারই কারণ নাকি অন্য কোনো কারণ, এটা আমি জানতে চাই। কি 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 হাই হয়ে আছে? কোলেস্টেরল। কোলেস্ট্রল। কোলেস্ট্রল হাই হয়ে আছে, আচ্ছা। দেখুন, কোলেস্ট্রল হাই থেকে যে কোলেস্ট্রল হাই থেকে যে আপনার পায়ের ওই পোর্শনটাতে, হাঁটুর নিচের যে পোর্শনটা বললেন ওখানে পেন হবে না। সাধারণত দেখা যায় অনেকের যদি ডায়াবেটিক হয় অনেকে, সেই ক্ষেত্রে কিন্তু এই জায়গার মাসেলগুলোর মধ্যে পেইন হয়, ঠিক আছে। তো অনেক সময় দেখা যায় আরেকটু বাড়তে বাড়তে দেখা যায় যে ডায়াবেটিক নিউরোপ্যাথি যেটা আমরা বলি, নার্ভের সমস্যা চলে আসে। তো এটা আপনি একটা কাজ করুন, আপনি একবার আপনার সুগারটা টেস্ট করান। এবং আমি সব সময় বলি যে সুগার টেস্ট করতে গিয়ে শুধু ফাস্টিং আপনি করলেন বা ধরুন পিপি করলেন, এগুলো করার সাথে সাথে কিন্তু HbA1c-টা টেস্ট করা দরকার। কারণটা আমি বলে দিচ্ছি, ব্লাডে যে সুগারটা যাচ্ছে সেইটার আপনি কিন্তু টেস্ট করছেন কতটা সুগার ব্লাডের মধ্যে রয়েছে, ঠিক আছে। এবার ধরুন সেটা ডিপেন্ড করে কিরকম আপনি যে খাদ্য খাবারগুলো খাচ্ছেন তার উপরে। এবার আজকের ধরুন আপনার যখন টেস্ট হচ্ছে এমটি স্টমাকে একবার হলো, কালকে রাত্রে কি খেয়েছিলেন সেটা একটা ডিপেন্ড করছে। হয়তো দেখা গেছে সেখানে শর্করার মাত্রাটা অনেক বেশি ছিল, সুগারের মাত্রাটা আপনার খাদ্য খাবারের মধ্যে। আবার আজকে যখন দুপুরে টেস্ট করছেন দেখা গেল আপনার শর্করার মাত্রাটা খুব কমই ছিল, প্রোটিন ফ্যাট এগুলো বেশি ছিল, কার্বোহাইড্রেট খুব কম ছিল। তাহলে রিপোর্টটা আজকেরটা দিয়ে যখন আমি আমার সবসময়েরটা বিচার করব, তাহলে সঠিকটা কিন্তু আমি নাও পেতে পারি। যদি আপনি HbA1c-টা করেন তাহলে কি হবে, ওটা একটা অ্যাভারেজ রেটিং দেবে যে গত 3 মাস আপনার অ্যাভারেজ ব্লাডের সুগার লেভেলটা কেমন ছিল। এইটা যখন ডাক্তারবাবুরা দেখবে, কোরিলেট করতে পারবে, তখন কিন্তু পারফেক্টলি বুঝতে পারবে আপনি ওষুধ না খেয়ে বা ওষুধ খেয়ে যারা ধরুন মেডিকেশনের মধ্যে আছেন অলরেডি, তার কন্ডিশনটা কি আছে। তখন কিন্তু আরো ট্রিটমেন্ট করতে খুব সুবিধা হবে।
তো আপনি একটা এরকম টেস্ট করুন, যদি দেখছেন টেস্ট করতে পারলেন না পারলেন, আপনি একবার চলে আসুন, ঠিক আছে? একবার এসে আমাদেরকে কনসাল্ট করুন, আমাদের ডাক্তারবাবুরা দেখবে। দেখার পর যদি ওনারা মনে করে তখন কিন্তু আবার টেস্ট সাজেস্ট করতে পারে। টেস্ট কেন করতে দেওয়া হয়? অনেকেই ভাবতে পারে যে আয়ুর্বেদ ট্রিটমেন্ট করছে, তাহলে আয়ুর্বেদে কেন ব্লাড টেস্ট করতে হবে বা কোনো মানে রেডিওলজিক্যাল টেস্ট করতে হবে, এই টেস্টগুলো কেন করতে দেয়? টেস্টটা হচ্ছে আপনি জানতে পারছেন যে আপনার কি কন্ডিশন আছে। আপনি এলেন, ট্রিটমেন্ট চালু হলো, আপনাকে টেস্ট লেখা হলো, আপনি 15 দিন পর এসে হয়তো টেস্টের রিপোর্টটা দেখালেন, তাহলে বোঝা গেল আপনার কন্ডিশনটা এখন কি আছে, এবং ট্রিটমেন্টটা সেই অনুযায়ী চলতে থাকছে। যখন আপনার ট্রিটমেন্টটা শেষ হয়ে যাবে, আপনার সিমটমগুলো যখন ঠিক হয়ে যাবে, আপনি ভাববেন যে হ্যাঁ আমি সুস্থ হয়েছি। সেটা সত্যি কি আপনি সুস্থ হয়েছেন, সেটার প্রমাণ হিসাবে কিন্তু ডাক্তারবাবুরা আবার আপনাকে টেস্ট করাবে, যেটা আমরা বলি হচ্ছে এনবিপিতে রিপোর্ট বেসড ট্রিটমেন্ট হয়। এই যে দুটো রিপোর্ট করানো হলো প্রথমে এবং শেষে, এইটার যে ডিফারেন্সটা আপনি দেখতে পাবেন, তাহলেই আপনি বুঝতে পারবেন হ্যাঁ আমি কিন্তু সত্যি সত্যি সুস্থ হয়ে গেছি। এটা আপনার কাছে কিন্তু একটা প্রমাণ, আর আমরা সেই প্রমাণটা কিন্তু আপনাকে দিয়ে দিতে পারি। আর টেস্ট কোথায় করবেন? টেস্ট করবেন সেখানেই যেখানে আপনি ফিল করবেন যে যেই জায়গাটা আপনি জানছেন রেপুটেড কোনো জায়গায়, যেখানে আপনি জানেন যে এখানে টেস্টগুলো খুব অথেন্টিক্যালি হয়, খুব ভালোভাবে হয়, সেই সব জায়গায় করবেন। আমরা কোনো রেকমেন্ড করি না যে আপনি অমুক ল্যাবে গিয়ে করুন, XYZ কোথাও গিয়ে করুন। আপনার বাড়ির কাছে যে ল্যাবটা খুব ভালো আপনি জানেন, আরো 5 জন বলছে ভালো, সেইখানে টেস্ট করবেন। এবং এই যে মানে রিপোর্ট দুটো যখন পাশাপাশি রাখবেন, তখনই দেখবেন হ্যাঁ আমি তাহলে সত্যি সত্যি কিন্তু সুস্থ হয়ে গেছি। একদমই তাই। সমস্ত প্রমাণ সাপেক্ষে কিন্তু আপনি নিজেই নিজের জাজ হতে পারবেন, নিজেই বুঝে নিতে পারবেন যে আমি ট্রিটমেন্টের আগে কেমন ছিলাম, ট্রিটমেন্টের পরে কেমন আছি। আমরা দেখে নেব এই মুহূর্তে টেলিফোনে কে রয়েছেন আমাদের সঙ্গে। নমস্কার। নমস্কার, আমি বাগনান থেকে সোনয় দা বলছি। আচ্ছা বলুন, কি সমস্যা রয়েছে? সমস্যা হচ্ছে আমার ঠাকুমার পায়ের মানে প্রায় 70 ইয়ার্স হবে, কিন্তু মানে হাঁটতে পারে না, মানে দুটো আঁঠু প্রচুর যন্ত্রণা করে, রাতে ঘুমোতে পারে না। আচ্ছা আচ্ছা, উনি কি চেহারা কেমন, ভারী না পাতলা? না, মোটামুটি। মোটা। দেখুন আপনি শুনতে থাকুন, আমি বলছি। প্রথম কথা, যে ব্যাপারটা এই বয়সে যে হাঁটুর সমস্যা হয় সেটাকে বলা হয় অস্টিও আর্থারাইটিস। এবং অস্টিও আর্থারাইটিস একটা কি কেমন রোগ? এটা হচ্ছে ডিজেনারেটিভ ডিজিজ। ডিজেনারেটিভ ডিজিজ মানে সেখানে ক্ষয় হওয়া শুরু হয়, ঠিক আছে? এটা আজকালকার দেখা যাচ্ছে যে 40+ হলেও অনেকের কিন্তু এই প্রবলেম চলে আসছে। আগেকার দিনে দেখা যেত বেশি বয়সে, আপনার ঠাকুমার যেমন বয়স 65-70 বছর মানুষের, মানে বয়সী মানুষের কিন্তু এই রোগটা দেখা যেত, কারণ তখন হাড় দুর্বল হয়ে যায়, হাড়ের ক্ষমতা কমে যায়, সেখানে ক্যালসিয়াম ধরে রাখতে পারে না হাড়, সেই সব কারণে কিন্তু হতো। এবং মহিলাদের মধ্যে এটা বেশি হয়, কারণ হরমোনাল চেঞ্জ কিন্তু মহিলাদের মধ্যে খুব বেশি হয়। আর দেখা যায় যে মেনোপজের পরে কিন্তু হাড়ের মধ্যে অস্টিওপোরোসিস বলে আরেকটা সমস্যা যেটা হতে থাকে, হাড়টাকে দুর্বল করে দেয়, হাড়ের যে ডেন্সিটি মানে ঘনত্ব সেটা নষ্ট হয়ে যায়, তখন এই ব্যাপারগুলো, ক্ষয়ের রোগগুলো বেশি দেখা দিত। কিন্তু আজকাল কেন হচ্ছে? আজকাল এটা হচ্ছে মেইনলি লাইফস্টাইল ডিজিজ হিসাবে কিন্তু এটাকে ধরা হচ্ছে। লাইফস্টাইল মানে আপনার যে রেগুলার আপনি যা যা করছেন, ঠিক আছে, রেগুলার যে আপনার রুটিন, সেটার কারণে কিন্তু এটা এফেক্ট হচ্ছে। কিভাবে এফেক্ট হচ্ছে? যে ধরুন আজকাল আপনি কি করছেন, ঘুম থেকে উঠলেন, ফ্রেশ হলেন, একটা গাড়ি নিয়ে চলে গেলেন আপনার অফিসে, যেখানেই হোক, অফিসে ঢুকলেন, আপনি হয়তো কম্পিউটারে কাজ করছেন বা যেভাবেই কাজ করছেন, আবার ওখান থেকে সন্ধ্যের পর বেরালেন, আপনি একটা গাড়ি নিলেন, বাড়ি চলে গেলেন, সেটা আপনার পাবলিক ভেহিকেলসই হোক বা নিজের গাড়ি হোক, আপনার শরীরের মধ্যে কিন্তু রোদ লাগার ব্যাপারটা বেশিরভাগ মানুষেরই কিন্তু খুব কমে গেছে। রোদ হচ্ছে সবচেয়ে ভালো ভিটামিন ডি তৈরি করে শরীরকে, এ হচ্ছে সবচেয়ে ভালো, মানে ভিটামিন ডি তৈরি করতে সাহায্য করে আমাদের শরীরের মধ্যে। কিন্তু সেটাই আমরা কিন্তু যখন নিচ্ছি না, তখন কিন্তু ভিটামিন ডি ডেফিসিয়েন্সি হচ্ছে, কিন্তু আমরা সেগুলো বুঝতেও পারছি না। কখন আপনি জানতে পারছেন? যখন ডাক্তারবাবুর কাছে গেলেন আপনার ব্যথার সমস্যা নিয়ে, তখন ডাক্তারবাবু টেস্ট করালো, টেস্ট করার পর রিপোর্ট এলো যে ভিটামিন ডি ডেফিসিয়েন্সি আছে, তখন আপনি কি করছেন? সাপ্লিমেন্টস নিচ্ছেন। সাপ্লিমেন্টস থেকে অনেক বেটার হয় আপনার ন্যাচারাল খাদ্য খাবারগুলো যদি ভিটামিন ডির মধ্যে মানে হেল্প করে, ঠিক আছে?
এইবার আমি একটা কথা বলছি যে এই যে ঘাটতিটা হয়ে গেল তাতে কি হলো, ভিটামিন ডি জন্য কি হাড় ঠিক থাকে না। ভিটামিন ডি না থাকলে শরীরের মধ্যে ক্যালসিয়ামটা ধরে রাখতে পারে না, আর হাড় দাঁত এগুলোর মধ্যে কিন্তু ক্যালসিয়ামের মাত্রাটা অনেক বেশি থাকে, যেটা এদেরকে স্ট্রং করে। তো যদি যেই জিনিসটা স্ট্রং করছে হাড়কে সেটাই যদি শরীরের মধ্যে ধরে রাখতে না পারছে শরীর, তাহলে অটোমেটিক কি হবে, সেই জিনিসগুলো দুর্বল হয়ে যাবে। তার জন্যই কিন্তু দেখবেন আজকাল কম বয়সেও কিন্তু আপনার হাড়ের সমস্যা হয়ে যাচ্ছে। তো এর জন্য কি করতে হবে, আমাদের মাথায় রাখতে হবে আমাদের কিন্তু রেগুলার কিছু ওয়ার্কআউট করতে হবে, সূর্যের আলোর মধ্যে যাতে আমরা বেরাতে পারি। মর্নিং ওয়াক হোক, কিছু ফিজিক্যাল অ্যাক্টিভিটিস হোক, ফিজিক্যাল এক্সারসাইজ হোক, সেগুলো সূর্যের আলোর মধ্যে থেকে যদি করা যায় তাহলে সবচেয়ে ভালো। তার পাশাপাশি কি হচ্ছে, আপনার এক্সারসাইজ না করায় মাংসপেশি দুর্বল হয়ে যায়। যখনই আপনার হাঁটুর জয়েন্টের মাংসপেশিগুলো দুর্বল হবে তখন হাড়ের মধ্যে কিন্তু চাপ আরো বেড়ে যাবে। যখনই বেড়ে যাবে বেশি চাপ, এবার সেখানে ঘষা খাবে বেশি, অটোমেটিক ক্ষয় বেড়ে যাবে। এগুলো করতে হবে। তার সাথে সাথে খাদ্য খাবারে ফোকাস রাখতে হবে, যাতে ফাস্ট ফুড, জাঙ্ক ফুড এইসব খাবারগুলো একটু কম খেয়ে, মানে ন্যাচারাল খাবার যেগুলো, ধরুন স্যালাড খাওয়া বেশি উচিত, ফ্রুটস খাওয়া উচিত, এবং ঘরোয়া খাবারগুলো কিন্তু ঠিক মতো খাওয়া উচিত। এইভাবে মেনটেন করলে দেখবেন আপনি কিন্তু আজকে যা আছেন 3 মাস কন্টিনিউ করুন, দেখবেন আজকের থেকে অনেক বেটার হয়ে গেছে আপনার কন্ডিশন। আমরা দেখে নেব টেলিফোনে আমাদের সঙ্গে কে রয়েছেন। নমস্কার। হ্যালো। হ্যাঁ বলুন। নমস্কার, বলুন। হ্যাঁ বলুন, কি সমস্যা রয়েছে আপনার? সমস্যা বলতে আমার না ওই মাইগ্রেনের প্রবলেম রয়েছে। আচ্ছা, তো কি তার জন্য করেছেন? মাথা যন্ত্রণাটার জন্য কি কোনো আছে কি? আচ্ছা, মাইগ্রেনের আপনার কি হয়, আপনি প্রবলেমটা একটু বলুন। খুব পেইন হয়, তার সাথে সাথে কি অন্ধকারে থাকতে ভালো লাগে? হ্যাঁ, অন্ধকারে থাকতে ভালো লাগে। আচ্ছা, আমি আপনাকে বলে দিচ্ছি, আয়ুর্বেদে কিন্তু পঞ্চকর্মা থেরাপি বলে একটা ট্রিটমেন্ট আছে। এটা আয়ুর্বেদেরই একটা পার্ট, যেটা কিন্তু খুব পাওয়ারফুল বিভিন্ন রোগকে ঠিক করার জন্য, কারণ এটা বডিকে ডিটক্সিফাই করে, সাথে সাথে রোগ সারাতেও সাহায্য করে। তো এই পঞ্চকর্মা থেরাপি কিন্তু মাইগ্রেনের ব্যথার জন্য কিন্তু খুব এফেক্টিভ। আমাদের এখানে অনেক পেশেন্ট আছে যাদের মাইগ্রেনের ব্যথা নিয়ে এসছে, তারা কিন্তু খুব তাড়াতাড়ি রেজাল্ট পেয়েছে এই পঞ্চকর্মা করে। যদি আপনি এটাকে পার্মানেন্টলি ঠিক করতে চান, একেবারে কিওর করতে চান, তাহলে বলবো একবার ফোন করুন, আমাদের ওখানে এসে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ডাক্তারবাবুদের দেখান। ডাক্তারবাবুরাই কিন্তু আপনাকে রেকমেন্ড করবে যে আপনি পঞ্চকর্মা থেরাপি নিন। হ্যাঁ, মেডিসিন খাবেন, তার সাথে সাথে পঞ্চকর্মা করবেন, দেখবেন খুব তাড়াতাড়ি কিন্তু আপনি তাহলে রেজাল্টটা পেয়ে যাবেন। আজকে আমাদের আলোচনার বিষয় যদিও বা ছিল কি করে নিজের সৌন্দর্য অক্ষুণ্ণ রাখবেন, অথবা সৌন্দর্যের হানি হওয়া থেকে কিভাবে নিজেকে আটকাবেন, কিন্তু আপনারাই নিজেরাই দেখতে পাচ্ছেন যে কত ধরনের মানুষ তাদের কত রকমের সমস্যা নিয়ে কিন্তু আসছেন আমাদের কাছে প্রতিনিয়ত। আরো একটু যদি আমরা ডিটেলের দিকে যাই, তাহলে সরাসরি আমরা দেখে নেব যারা আমাদের কাছ থেকে চিকিৎসা নিয়েছেন তারা আদৌ কতটা উপকৃত হয়েছেন, শুনে নেব তাদের মুখে। কোথায় বাড়ি আপনার? দমদম। কি রোগে ভুগছিলেন আপনি? ভুগছি অস্টিও আর্থ্রাইটিস, ডক্টর বললেন। অস্টিও আর্থ্রাইটিস কতদিন ধরে ভুগছেন? আমি এটা জানতে পারলাম মার্চের প্রথমে। এই রোগ নিয়ে অন্য জায়গায় কোনো ট্রিটমেন্ট করিয়েছিলেন? অ্যালোপ্যাথিক করিয়েছিলাম। তাতে কোনো রেসপন্স পেয়েছিলেন? না, সেরকম আমাকে হাঁটু চেঞ্জ করতে বলেছিল, হাঁটুটা রিপ্লেসমেন্ট করতে বলেছিল। তারপর আপনি ডক্টর বি শর্মার কাছে আসেন। বি শর্মার কাছে আপনি কতদিন ধরে এই ট্রিটমেন্টে আছেন? আমি 15 দিন। 15 দিন। এখন আপনি পঞ্চকর্ম নিচ্ছেন। হ্যাঁ, পঞ্চকর্ম যেটা নিচ্ছেন, সেই পঞ্চকর্মটা আপনার কদিন হয়েছে? 9 দিন। আর আপনাকে নিতে বলেছে কদিন? 15 দিন। 15 দিনের ভেতর 9 দিন আপনার পঞ্চকর্ম হয়েছে। এখন আপনি কিরকম আছেন? এখন আমি মোটামুটি ভালোই আছি। আগে আমাকে কিছুদিন, এই 15 দিনের মধ্যেই বা 15 দিন আগে, 1 সপ্তাহ আগে থেকে মানে আমি ব্যালেন্সটা রাখতে পারতাম না, একটু লাঠিতে ভর করতে হয়েছিল। এখন আপনি লাঠি নিয়ে হাঁটছেন? না, এখন লাঠি নিয়ে হাঁটছি না। মানে আগের তুলনায় আপনি এখন অনেকটাই সুস্থ আছেন। এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে এখন আগের থেকে আপনি অনেকটাই সুস্থ, তাই তো? হ্যাঁ। আপনার নাম? ভাস্কর ঘোষ। কোথায় বাড়ি আপনার? খড়িবাড়ি। কি রোগে ভুগছেন আপনি? অস্টিওআর্থ্রাইটিস। এই অস্টিওআর্থ্রাইটিস রোগটাতে আপনি কতদিন ভুগছেন?
কম বেশি 1 বছর। 1 বছরে কোনো জায়গায় ট্রিটমেন্ট করিয়েছিলেন? আলাপাতিক চিকিৎসা করেছিলাম। তাতে আপনার সুস্থতা বোধ করেছিলেন আপনি? না, আরো ব্যথা যন্ত্রণা আতঙ্ক সৃষ্টি ছিল। ডক্টর বি শর্মা ট্রিটমেন্টে আপনি কতদিন আছেন? 15 দিন। 15 দিন মেডিসিন খাচ্ছেন। হ্যাঁ, এই মেডিসিন খেয়ে আপনি কেমন আছেন? অনেকটা সুস্থ বোধ। 15 দিনের মেডিসিনে আপনি অনেকটা সুস্থ বোধ করছেন। কত শতাংশ সুস্থ আছেন? 100-র মধ্যে 70%। 70-75% আপনি ভালো আছেন। আগে হাঁটা চলা বা দাঁড়াতে পারতেন? না না, দাঁড়ানোই ব্যালেন্স ছিল না। এখন ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে আপনি 15 দিনে দাঁড়াতেও পাচ্ছেন, হাঁটতেও পাচ্ছেন, একটা হাঁটতে পারছি। তাই তো? এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ট্রিটমেন্টে আপনি কতটা খুশি এবং ভালো আছেন? আমি অনেকটা খুশি, খুবই ভালো আছি। খুব ভালো আছেন। আপনার নাম? জিয়া বিবি, কোথায় বাড়ি আপনার? বারাসাত। কি রোগে ভুগছিলেন আপনি? সাইটিকা বাতের জন্য। মানে রিউমাটার আর্থ্রাইটিস। হ্যাঁ। এই রিউমাটার আর্থ্রাইটিস রোগটাতে আপনি কতদিন ধরে ভুগছেন? 9 বছর। 9 বছর। 9 বছরে অন্য কোথাও ট্রিটমেন্ট করিয়েছিলেন এই রোগটা নিয়ে? এলাপতি দেখিয়েছি অনেক। অ্যালোপ্যাথিক যে ট্রিটমেন্ট করলেন তাতে কোনো সুরাহা পেয়েছিলেন? না, মানে খাওয়া হয় যখন তখন মানে ব্যথা কমে যায়, আবার ফের মানে তারপরে আবার মানে যখন ওষুধ খাচ্ছেন ভালো থাকছেন, আবার ব্যথা বাড়ছে। হ্যাঁ, তা এই কষ্টটা আপনার কেমন ছিল? আপনার প্রচন্ড। প্রচন্ড কষ্ট ছিল। বাড়ির কোনো কাজকর্ম করতে পারতেন? না, পারতেন না। ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে আপনি কতদিন আছেন? এই 3 মাস। 3 মাস আপনি ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে আছেন এবং ওষুধ খাচ্ছেন। হ্যাঁ, এই ওষুধ খাওয়াতে আজকে আপনার যে রিপোর্টটা এসছে সেই রিপোর্টটা হলো, আগে আপনি যখন ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে এলেন তখন আপনার অ্যান্টি-সিসিপি ছিল 500, এখন আপনার অ্যান্টি-সিসিপি কত এসছে? 3.44। 3.44। আর যখন আপনি এসছিলেন আরএফ ফ্যাক্টর ছিল আপনার 87.86, এখন আপনার কত এসছে? 60.8। 16.8। আর একটা রোগ ছিল আপনার সুগার। এই সুগারটা আপনার খালি পেটে ছিল 210 এবং ভরা পেটে ছিল 312। এখন আপনি নিজে রিপোর্টটা হাতে নিয়ে নিজে বলুন এখন আপনার সুগার কেমন আছে? খালি পেটে এখন 121, ভরা পেটে 181। 121 আর 181। তাহলে আগের থেকে আপনার এই রিপোর্টটা অনেকটাই নর্মাল এসে গেছে। এখন আপনি কেমন আছেন? এখন আমি আগের চেয়ে অনেক ভালো আছি। আর এই রিপোর্টটা দেখার পর আপনি কতটা খুশি? অনেক খুশি আমি। নিজের হাতে রিপোর্ট রেখেছেন এবং কতটা খুশি নিজে বলুন। অনেকটাই, মানে এতটাই খুশি যে ভিতরে যে রোগটা ছিল সেইটা কমে যাওয়া মানে কি একটা মানুষের মধ্যে কি আনন্দ আসে সেটা আপনারাও মানে জানলে বুঝতে পারবেন, যে যখন যে রোগ থেকে মুক্তি পাওয়া যায় তখন সেই রোগটার প্রতি মানে কেমন একটা খুশি আসে, যে দেহ থেকে বেরিয়ে যাচ্ছে মানে কি প্রচন্ড একটা খুশি। আর এখন বাড়ির কাজ করতে পারছেন? হ্যাঁ। এখন বাড়ির কাজ করতে কোনো কষ্ট? না। এখন তাহলে আপনি বাড়ির কাজ কর্ম সবকিছু নিজে হাতে নিজে করতে পারছেন। এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ট্রিটমেন্টে আপনি কতটা খুশি এবং ভালো আছেন? অনেকটাই ভালো আছি। আর খুশিও আছেন, তাই তো? হ্যাঁ। লা এলিগেন্স অর্থাৎ কিনা এস্থেটিক বিউটিফিকেশনের সমস্ত যা কিছু নিরাময় সবকিছু আপনারা পেয়ে যাচ্ছেন এক জায়গায়, এবং আপনারা নিজের মুখেই শুনলেন যে বিভিন্ন কারণে যারা এসেছেন আজ পর্যন্ত এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে তারা কিন্তু বিশেষভাবে প্রত্যেকেই উপকৃত, তাদের নিজের মুখের থেকেই আপনারা সেই কথা শুনলেন। আজকের যে আলোচনায় আমরা ছিলাম শুরু থেকে সেই আলোচনায় আবারও ফিরবো। অনেকের ক্ষেত্রেই দেখা যায় যে কম বয়সে তাদের হয়তো তারা যেরকম চাইতেন তারা সেরকম ভাবে সাজগোজ করতে পারতেন, কিন্তু বয়স বাড়তে বাড়তে দেখা যাচ্ছে সেই একই রুটিন হয়তো তারা ফলো করছেন কিন্তু কোনোভাবে তাদের স্কিন রিয়াক্ট করছে, অথবা কোনোভাবে তারা আর সেই আগের ঔজ্জ্বল্য ফিরে পাচ্ছে না, যেটা বয়স বাড়ার সাথে সাথে খুবই স্বাভাবিক। যার জন্য শুরুতেই আজকে ডাক্তারবাবু বললেন যে এখানে কিন্তু অ্যান্টি এজিং ট্রিটমেন্টও করা হয়। তো অ্যান্টি এজিং বললেই সবার আগে যেটা প্রথমেই মনে আসে আমাদের, যেটা আমরা বিভিন্ন সেলিব্রিটিদের ক্ষেত্রেও দেখে থাকি, যে মুখের চামড়া টেনে সেটাকে সেলাই করে বিভিন্ন অস্ত্রোপচারের মাধ্যমে কিন্তু আমরা সেই সমস্যা থেকে সমাধান পেতে পারি। কিন্তু এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টার আপনারা প্রত্যেকেই জানেন যে সমস্ত সমস্যার সমাধান করেন কিন্তু ন্যাচারাল উপায়। একটু আগেও যেটা নিয়ে উনি কথা বলছিলেন যে রোদের থেকে আমরা পেতে পারি ভিটামিন ডি। এর থেকে সহজ আর কি হতে পারে? আমাদের আশেপাশে, আমাদের প্রকৃতিতে, আমাদের নেচারের মধ্যেই যা কিছু রয়েছে সেই সব কিছু থেকেই যদি আমরা আমাদের সমস্যার সমাধান পেতে পারি তার চেয়ে ভালো আর কি হয়। ঠিক সেরকম ভাবেই কিন্তু আমাদের
স্কিনের বিভিন্ন সমস্যার বা আমাদের সৌন্দর্যের বৃদ্ধিকারক কিছু সহজ উপায় রয়েছে এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের কাছে। সেটা কিভাবে আপনি পেতে পারেন তার জন্য কিন্তু আপনাকে আসতে হবে লাইলিগেন্সে, আসতে হবে এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে। এখানে রয়েছেন বিশিষ্ট ডাক্তারবাবুরা যারা আপনাদের সাহায্য করার জন্য সর্বদাই প্রস্তুত। আমরা দেখে নেব টেলিফোনে আমাদের সঙ্গে কে রয়েছেন। নমস্কার। নমস্কার। হ্যাঁ বলুন, কি সমস্যা রয়েছে আপনার? আমি হাওড়া জেলার সাংবাদিক থেকে বলছি, প্রিয়তম চট্টোপাধ্যায়। আচ্ছা বলুন, কি সমস্যা রয়েছে? সমস্যাটা, যখন কোনো কাজ করি বেশিক্ষণ কাজ করার পর হাঁপিয়ে যাই, দুর্বল লাগে। আচ্ছা বয়স কত আপনার? বয়স 32। 32। আচ্ছা অল্প কিছু বুকে একটা ব্যথা অনুভব করি। হ্যাঁ বলুন স্যার। না, হাঁপিয়ে যান অল্প কাজ করলে। আরেকটা কি বললেন? বুকে একটা ব্যথা অনুভব করি। আচ্ছা, বুকে একটা ব্যথা অনুভব করেন। মনে হয় যেন মাথা ঘুরছে। কতদিন ধরে? মানে দুর্বল লাগছে। হ্যাঁ, আপনার কতদিন ধরে হচ্ছে এটা? প্রায় মাস 6 হলো। আচ্ছা, আপনি কোনো সময় ডাক্তার দেখিয়েছেন এই ব্যাপারে? না, এবারে কোনো ডাক্তার দেখাবো কাজ করে তো হয় না, আমাকে যেতে হবে। আর প্রেশারের কি কোনো ওষুধ খান আপনি? না। প্রেশারের ওষুধ খান? প্রেশার মাপিয়েছেন কোনো সময়? না। আচ্ছা দেখুন, এই যে আপনার যে হাঁপিয়ে যাওয়াটা, সেটা অনেকগুলো কারণ হতে পারে, ঠিক আছে? সেই কারণগুলো যদি বের করতে হয় তাহলে কিন্তু কিছু পরীক্ষা নিরীক্ষার ব্যাপার আছে এবং আপনাকে সামনাসামনি দেখে কিছু প্রশ্ন করার ব্যাপার আছে। সেই প্রশ্নগুলো এবং সেই পরীক্ষা করিয়ে যে রেজাল্টটা আসবে তখন ফাইনাল বোঝা যাবে যে কি কারণে আপনার এই সমস্যাটা হচ্ছে। একটা সাধারণত যে কোনো মানুষ একটু বেশি পরিশ্রম করলে হাঁপিয়ে যায়, সেটা আলাদা কথা, কিন্তু আপনার 32 মতো এজ, সেখানে আপনি অল্প পরিশ্রম করলে হাঁপিয়ে যাচ্ছেন, কেন হাঁপিয়ে যাচ্ছেন সেটা কিন্তু বের করে নেওয়া অবশ্যই প্রয়োজন। কারণ অনেকে কি ভাবে যে হয়তো হাঁপিয়ে যাচ্ছি পরিশ্রম করে বলছি বলে, কিন্তু অনেকের ক্ষেত্রে দেখা যায় সেখানে কিন্তু হার্টের কোনো সমস্যা থাকতে পারে। আবার অনেকের দেখা যাচ্ছে যে নিঃশ্বাসের কষ্টের একটা ব্যাপার থাকে, সেখান থেকে বেশি একটু পরিশ্রম করলে হাঁপিয়ে যেতে পারে। আবার অনেকের ক্ষেত্রে তাদের ওজন অনেক বেশি, ঠিক আছে, এমনি কিছু সমস্যা নেই, কিন্তু ওজন বেশি থাকার ফলে কি হচ্ছে, তাদের কিন্তু লাংসটা ঠিক মতো খুলতে পারে না। যেহেতু পেটটা মোটা হয়ে থাকে, ভারী হয়ে থাকে, ওপর দিকে ঠেলে রাখে পেটটা, আমাদের লাংসটাকে ছোট করে রাখে, তার জন্য কি পুরো একদম প্রাণ ভরে যে নিঃশ্বাস নেওয়ার, সেই জিনিসটা কিন্তু নেওয়া সম্ভব হয় না। তার জন্য তাদের কিন্তু একটু পরিশ্রম করলেও হাঁপিয়ে যায়। থাইরয়েডের সমস্যা থেকে অনেকে মোটা হয়ে যাচ্ছে। এরকম অনেক কারণ থাকতে পারে। নির্দিষ্ট কি কারণটা সেটা বার করতে গেলে কিন্তু আপনারা একবার আমাদের কাছে এসে দেখাতে হবে। দেখিয়ে তারপরে কিন্তু ট্রিটমেন্ট করলে যেই কারণটাই হোক সেই প্রবলেমটা থেকে কিন্তু বেরিয়ে আসা সম্ভব। হ্যাঁ, অবশ্যই বলবো সময় থাকতে কিন্তু আসবে। একদমই তাই। সময় পেরিয়ে গেলে কিন্তু আমাদের আর কিছুই করার থাকে না। এরকম একটা সময় যদি আপনি আসেন, তখন আপনার নিজেরও আফসোস হবে এবং আমাদেরও আফসোস হবে যে আপনি এলেন অথচ আমরা আপনাকে সাহায্যটা করতে পারলাম না। যাতে সেরকম কোনো অবস্থার উপস্থিত না হয় তার জন্যই আপনাদেরকে সরাসরি টেলিফোন করতে হবে 9830235527 অথবা 9830235537 নম্বরে এবং সরাসরি চলে আসতে হবে এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে আপনার নিকটবর্তী চেম্বারে। আমরা দেখে নেব টেলিফোনে এই মুহূর্তে কে রয়েছেন। নমস্কার। হ্যাঁ, হ্যালো, নমস্কার। হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? আমি বাউরিয়া থেকে বলছি। আচ্ছা বলুন, কি সমস্যা রয়েছে? আমি বাঁ দিকের কানটা শুনতে পাচ্ছি না। কতদিন ধরে হচ্ছে এটা? এটা 2 মাস হলো। ঠিক আছে। বাদিকের কান থেকে গানে শুনতে পাচ্ছেন না, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আপনার কি এর মধ্যে কোনো খুব বেশি ঠান্ডা লেগে গেছে, এমন কিছু হয়েছে? না না না। আচ্ছা, আমি এলাকাতে ডাক্তার দেখিয়েছি। হ্যাঁ, উনি বললেন যে কিছু করা যাবে না, আপনাকে কানের মেশিন দিতে হবে। ও আচ্ছা, কানের গন্ডগোল হয়েছে, তাই তো? হ্যাঁ, ওই জন্য আমি আয়ুর্বেদে আসতে চাচ্ছি, যদি মেশিন জানিয়ে যদি কিছু। হ্যাঁ, আমি বলে দিচ্ছি, আমাদের কিছু পদ্ধতি আছে, ঠিক আছে? হ্যাঁ। আয়ুর্বেদে পঞ্চকর্মার কিছু পদ্ধতি আছে, যেই পদ্ধতির মাধ্যমে কিন্তু এই যে কানের সমস্যা সেগুলোকেও ঠিক করা সম্ভব। এবার আপনার ক্ষেত্রে সেটা হবে কিনা সেটা কিন্তু আপনার এসে দেখাতে হবে। আপনি কানের ডাক্তার দেখিয়েছেন, সেই রিপোর্টগুলো নিয়ে আসবেন, সেখানে টেস্ট করে থাকলে সেই টেস্ট রিপোর্টগুলো। ওনারা কোনো রিপোর্ট করেননি। আচ্ছা ঠিক আছে, ওষুধ দিয়ে ছেড়ে দিয়েছে। আচ্ছা ঠিক আছে, প্রেসক্রিপশনটা নিয়ে আসবেন প্রথম কথা, এবং এখানে এসে আমাদের এখানে ডাক্তারবাবুদের যখন দেখাবেন, ডাক্তারবাবুরাই আপনাকে গাইড করবে যে আপনার ট্রিটমেন্ট করলে এটা সারবে কিনা।
যদি সারার চান্স থাকে তাহলে অবশ্যই কিন্তু আমাদের কাছে ট্রিটমেন্ট করলে জিনিসটা আস্তে আস্তে ঠিক হবে। আমি প্রেশার সুগারের ওষুধ খাই, ঠিক আছে। আর তার সঙ্গে ডাক্তারবাবু ওই রক্ত পাতলার একটা ইকোস্পিরিন এই ওষুধটা বুঝতে দেয়। পেরেছি, অ্যাসপিরিন দিয়েছে, ঠিক আছে। হ্যাঁ। ওগুলো দেখুন, ওই আপনি প্রেসক্রিপশনটা 75-20 ঠিক আছে। আমি যেটা বলছি, নাম বলবেন না কোনো ওষুধের, তার জন্য আপনাকে আমি বাধাটা দিচ্ছিলাম। মেন যেটা করতে হবে, একটা জিনিস জানতে চাইছি, পঞ্চকর্মা জিনিসটা কি? আচ্ছা আপনি শুনতে থাকুন, আমি বলছি। দেখুন, পঞ্চকর্মা হচ্ছে আয়ুর্বেদের একটা ট্রিটমেন্ট পদ্ধতি, ঠিক আছে। ট্রিটমেন্ট পদ্ধতিটা কেমন, যেমনি আমরা ওষুধ খাচ্ছি একটা পদ্ধতি, মুখে দিয়ে ওষুধ খাচ্ছি, এবং আরেকটা পদ্ধতি হচ্ছে আপনাকে সুস্থ করার, সেটা হচ্ছে পঞ্চকর্মা থেরাপি। এই পঞ্চকর্মার মধ্যে অনেক পদ্ধতি আছে, ঠিক আছে। মেন বেসিক 5টা, কিন্তু তাছাড়াও আরো পদ্ধতি আছে যেগুলো বিভিন্ন রোগের, মানে আলাদা আলাদা রোগের জন্য কিন্তু সেগুলো ট্রিটমেন্টগুলো দিতে হয়। এই পঞ্চকর্মার হয়তো দেখা গেল যে আপনাকে 15 দিন একটা সিটিং নিতে হবে, যার যেরকম সমস্যা সেই অনুযায়ী নিতে হয়, ঠিক আছে। এইটা করলে কি হবে, আপনার শরীরকে কিন্তু শোধন করে। আমরা অনেক সময় জানি যে কোনো কিছু মানে শরীরে ধারণ করতে গেলে তার আগে শোধন করে। শোধন মানে কি, সেটাকে পরিষ্কার করে, পিওর করে, যাতে তার মধ্যে কোনো খারাপ কিছু না থাকে। তেমনই কিন্তু আমাদের শরীরকে ভেতর থেকে পরিষ্কার করার জন্য একটা পদ্ধতি হচ্ছে পঞ্চকর্মা থেরাপি। এই পঞ্চকর্মার মাধ্যমে আমাদের শরীরকে শোধন করা যায়। যখনই আপনার ভেতরটা পরিষ্কার হয়ে গেল, সেখানে কোনো খারাপ জিনিস থাকলো না, তখন কিন্তু এই যে ওষুধগুলো, আয়ুর্বেদের যে ওষুধ দেয়া হচ্ছে, তার গুণাগুণ আরো বেড়ে যায়, তার কর্মক্ষমতা আরো বেড়ে যায়। শরীর তখন কিন্তু আরো বেশি তাড়াতাড়ি নিজেকে সুস্থ করে তুলতে পারে। এটাই হচ্ছে পঞ্চকর্মা থেরাপি। এতটুকু কিন্তু আপনাকে বোঝাতে পারবো। এবার যদি আপনার পঞ্চকর্মা থেরাপি হয়, যখন আসবেন তখন আপনি দেখতে পাবেন যে কিভাবে থেরাপিগুলো করছে। একদমই তাই। টেলিভিশনের মাধ্যমে বা টেলিফোনের মাধ্যমে কখনোই সম্ভব না এত বড় একটা প্রক্রিয়াকে এইভাবে ব্যাখ্যা দেওয়া। তার জন্য কিন্তু আসতে হবে, জানতে হবে। তবে আমরা খুবই খুশি হই যখন আপনারা এইভাবে আপনাদের কিউরিওসিটিটা দেখান, কারণ আপনারা জানতে চাইবেন বলেই কিন্তু আমাদের এখানে বিশিষ্ট ডাক্তারবাবুরা রয়েছেন আপনাদেরকে সেই বিশেষ জ্ঞানটা দেওয়ার জন্য। শুধুমাত্র যে এলাম, ওষুধ খেলাম, সেরে গেলাম, এটাতেই সমস্তটা মুক্তি হয় না। এই যে বিশেষ অনুষ্ঠান আপনারা প্রত্যেকদিন চ্যানেল ভিশনের পর্দায় দেখেন, এনবিবি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টার এই অনুষ্ঠান কিন্তু করে শুধুমাত্র কিছু নিয়ম মাফিক টুকিটাকি চিকিৎসা, ঘরোয়া পদ্ধতি ইত্যাদি বলে দিয়ে আপনাদের সমস্যার সহজ সমাধান দেওয়ার জন্য নয়। অবশ্যই এটা একটা কারণ, তার সাথেও কিন্তু রয়েছে অ্যাওয়ারনেস। আপনাদের মনের মধ্যে যাতে সচেতনতার কোনো ভাব জাগে, তার জন্যই কিন্তু এই অনুষ্ঠান। এবং এই অনুষ্ঠানের সার্থকতা এখানেই, যখন আপনারা নিজের থেকে জানতে চান, আরো বুঝতে চান যে এক্স্যাক্টলি কিভাবে কি করলে আপনারা সুস্থ থাকবেন। আমরা দেখে নেব পরের বন্ধু কে রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে। নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার, আমি মেদিনীপুর থেকে বলছি। মেদিনীপুর থেকে বলুন, কি সমস্যা রয়েছে আপনার? আমার একবার শরীরে চুলকানি হচ্ছে। কি চুলকানি হচ্ছে? চুলকাচ্ছে, বেরিয়ে যাচ্ছে। বেরিয়ে যাচ্ছে মানে ভালো করে একটু বুঝিয়ে বলুন। হ্যাঁ, মানে আমার শরীরে একবার মাঝে মাঝে তো মানে বেরিয়ে যাচ্ছে, ভিতর দিয়ে চুলকাচ্ছে। আপনার মানে কি বেরিয়ে যাচ্ছে এটাই আমরা বুঝতে পারছি না, কথাটা আরেকটু স্পষ্ট করে বলুন। মানে অ্যালার্জি টাইপ কিছু জিনিস বেরিয়ে যাচ্ছে, দিয়ে চুলকাচ্ছে। মানে সারা গায়ে, তাই তো বলছেন? আচ্ছা আচ্ছা, অ্যালার্জি বেরিয়ে যাচ্ছে সারা গায়ে এবং আচ্ছা দিয়ে আচ্ছা, চুলকাচ্ছে। ঠিক আছে, বুঝতে শুনতে পেরেছি, থাকুন শুনতে আপনি। থাকুন। দেখুন, এই যে চুলকাচ্ছে, চুলকনি অনেক রকম হয়, বিভিন্ন কারণে কিন্তু স্কিনে বিভিন্ন রকম কিন্তু আমাদের সমস্যা দেখা দেয়, আর সেখান থেকে চুলকাতে পারে, ইচিং যেটাকে বলা হয়। এবার এই স্কিনের যে কেন চুলকাচ্ছে এইটা আগে জানতে হবে। দেখুন, আমাদের আয়ুর্বেদে কিন্তু এরকম ট্রিটমেন্ট হয় না, সিমটোমেটিক রিলিফ না। আপনার পায়ে ব্যথা হলো, ব্যথার ওষুধ দিলাম, ব্যথা কমে গেল, আপনি ভাবলেন যে বাবু সেরে গেছে, একেবারেই তা নয়। আপনার যে কারণে ব্যথা অনেক কারণে হতে পারে, একটা হাড়ের মধ্যে ব্যথা অনেক কারণে হতে পারে, সেই কারণটা খুঁজে বের করে তার চিকিৎসা করাই কিন্তু আয়ুর্বেদের কাজ। তেমনই আবার এই যে আপনার চুল করছে বললেন, আপনার চুল করছে বলে আপনাকে চুলকনিটা যাতে কমে যায় তার ওষুধ দেওয়া হবে না। যে কারণে চুলকনিটা হচ্ছে অনেক কিছু হতে পারে, কোনো ফাঙ্গাল ইনফেকশনের থেকে হতে পারে, বা দেখা যাচ্ছে আপনার অ্যালার্জিক রিয়াকশন হয়, কিছু হয়তো খাচ্ছেন তার থেকে অ্যালার্জি বেরিয়ে যাচ্ছে, বা রোদে যাচ্ছেন তার থেকে অ্যালার্জি বেরোচ্ছে, সেখান থেকে চুল করছে।
অনেক সময় স্কিন ডিজিজ কিছু থাকে, সোরাইসিসের মতো সমস্যা থাকে যেগুলো প্রচন্ড চুলকোয়, এগুলোকে এসে দেখাতে হবে। স্কিনের প্রবলেম এমন একটা প্রবলেম, বিভিন্ন কিন্তু জিনিস আছে, সমস্যা আছে যেগুলো স্কিনের মধ্যে হয়, সেগুলো এসে না দেখালে কি অ্যাকচুয়ালি রোগটা হয়েছে সেটা ধরা সম্ভব নয়। ঠিক আছে? আর যে কোনো রোগ যদি গোড়া থেকে সারাতে হয় তাকে কিন্তু পেশেন্টকে সামনে নিয়ে এসে তাকে দেখিয়ে, পেশেন্ট ডাক্তারবাবুদেরকে দেখিয়ে তার ট্রিটমেন্ট করলে দেখবেন খুব বেটার রেজাল্ট পাবেন, এবং আপনিও কিন্তু অনেক বেশি হ্যাপি হবেন যখন আপনি বেটার রেজাল্ট পাবেন। আর ডাক্তারবাবুদের সাথে যত আপনি কথা বলতে পারবেন বুঝবেন যে হ্যাঁ আপনি মানে জিনিসটা ব্যাখ্যা করতে পারছেন ঠিক। শুধু ফোনের মাধ্যমে কিন্তু কোনো রোগের ট্রিটমেন্ট করা যায় না। আপনাকে আমরা কিছু টিপস দিতে পারি, কি করবেন না কি করবেন, কি করা উচিত, কি খাওয়া উচিত, এগুলো বলতে পারি। আর রোগটা কি সেটা সম্বন্ধে একটু বোঝাতে পারবো। তাহলে সেটা বুঝে যখন দেখবেন আপনার সাথে মিলে যাচ্ছে সমস্যাটা, বা আপনার পরিচিত কারো সাথে সেই সমস্যাটা আছে আপনি জানেন, তাদেরকে তখন এখানে নিয়ে আসতে হবে। ট্রিটমেন্ট করলে আস্তে আস্তে সুস্থ হয়ে যাবে। একেবারেই তাই, বারবার এই কথাটাই আমরা বলে থাকি যে আপনারা ফোন করবেন, অবশ্যই করবেন, করে জানাবেন সমস্যা, এবং সেই সমস্যার যদি এমন কোনো সমাধান হয়ে থাকে যেটা কিনা আমরা সহজেই ঘরোয়া টিপসের মাধ্যমে দিতে পারি, অবশ্যই আমরা দেব। কিন্তু সেখানেই যদি থেমে যাওয়া হয় তাহলে কিন্তু আপনার সমস্যাটা থেমে থাকবে না, সমস্যা কিন্তু বাড়তেই থাকবে। তার জন্য আপনাদের আসতে হবে এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের আপনার নিকটবর্তী যে কোনো চেম্বারে। আমি চেম্বারের নামগুলো আরেকবার আপনাদের বলে দিচ্ছি। ফোনে যিনি রয়েছেন তাকে বলবো একটু অপেক্ষা করুন। হলদিয়াতে আপনারা পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, শিলিগুড়িতে আপনারা পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, বর্ধমানে আপনারা পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, আসানসোলে থাকছেন ডক্টর বি শর্মা, বোলপুরে পাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে, দুর্গাপুরে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, বাঁকুড়াতে থাকছেন ডক্টর বি শর্মা, গঙ্গারামপুরে আপনারা পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, আরামবাগে থাকছেন ডক্টর এ হালদার, বনগাঁতে আপনারা পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, ক্যানিংয়ে থাকছেন ডক্টর আর দে, বহরমপুরে আপনারা পাচ্ছেন ডক্টর বি শর্মাকে, খড়গপুরে থাকছেন ডক্টর এন ভট্টাচার্য, মালদায় থাকছেন ডক্টর এস ঘোষাল, আগরতলায় থাকছেন ডক্টর এন ভট্টাচার্য, কৃষ্ণনগরে আপনারা পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, নিউ কুচবিহারে আপনারা পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, হেরিয়াতে থাকছেন ডক্টর এ হালদার, মেচেদায় আপনারা পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, কাকদ্বীপে থাকছেন ডক্টর এস ভাদুরী, পুরুলিয়াতে আপনারা পাচ্ছেন ডক্টর এ হালদারকে, শিলচরে আপনারা পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, গুয়াহাটিতে পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, ঝাড়গ্রামে থাকছেন ডক্টর এ হালদার, রায়গঞ্জে থাকছেন ডক্টর এস ঘোষাল, নিউ আলিপুরদুয়ারে আপনারা পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, জামশেদপুরে থাকছেন ডক্টর এন ভট্টাচার্য, ডিব্রুগড়ে থাকছেন ডক্টর এস ঘোষাল, এবং দিল্লিতে থাকছেন ডক্টর এ হালদার। ডিব্রুগড় এবং দিল্লির বন্ধুদেরকে বলবো অবশ্যই করে কিন্তু 15ই সেপ্টেম্বরের পর আপনারা যোগাযোগ করুন। ডক্টর এস ঘোষাল এবং ডক্টর এ হালদারকে আপনারা 15ই সেপ্টেম্বরের পর ডিব্রুগড় এবং দিল্লিতে পেয়ে যাচ্ছেন। নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি নদিয়া রানাঘাট থেকে বলছি। হ্যাঁ বলুন, কি সমস্যা রয়েছে? নন্দনাথ বলছি আমার ডান সাইডে কোমরে ব্যথা আর ঘাড়ে ব্যথা। হ্যাঁ, কতদিন ধরে রয়েছে? এটা প্রায় 6 মাস ধরে হয়েছে। আচ্ছা, আপনি কি ধরনের কাজকর্ম করেন? আমি সাধারণত বসে কাজ করি, কম্পিউটার সামনে। কম্পিউটারের সামনে বসে করছেন। আর আপনার চেহারা কেমন, ভারী না পাতলা? আগে পাতলা ছিল, এখন ভারী হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, আপনি কোনো কি এক্সরে করেছেন বা কোনো ডাক্তার দেখিয়েছেন? না না, আমি ডাক্তার দেখাইনি, আপাতত ওই পাড়ার একটা ডাক্তার দেখিয়েছিলাম, ওই কোন রকম একটু কম আছে। আচ্ছা, আমি বলছি, আপনি শুনতে থাকুন। দেখুন, আপনার যে সমস্যাটা ঘাড়ে এবং আপনার কোমরে আছে, এটার বোঝাই যাচ্ছে আপনার যে কাজের ধরনটা তার থেকেই হওয়ার চান্সেস অনেক বেশি। ঠিক আছে? কারণ আমাদের কিন্তু কোমরের যে হাড় আছে, মানে ঘাড়ে হাড় আছে, কোমরে হাড় যে আছে, এই যে ভার্টিব্রাল কলাম বলা হয়, এইখানে যে মেরুদণ্ডের হাড়গুলো, সেগুলো কিন্তু অনেকগুলো ছোট ছোট হাড় নিয়ে তৈরি, মেরুদণ্ডের পুরোটা লম্বাটা। তো এটায় তার কিন্তু একটা বিভিন্ন রকমের শেপ আছে। সেই শেপটা ঘাড়ে একরকম, পিঠে একরকম, কোমরে একরকম, এইভাবে করে কিন্তু আলাদা আলাদা মতো আছে। তো এই শেপটা, এই যে আপনার কাজের ধরনের জন্য, সেটা অনেক সময় কিন্তু বদলাতে থাকে, এবং দিনের পর দিন এইভাবে কাজ করতে করতে কি হয়, ওই শেপটা পুরো উল্টো দিকে চলে যায়। তাতে কি হয় যে আপনার ওখানে যে নার্ভগুলো যাচ্ছে, সেই নার্ভের উপরে চাপ পড়ে, রক্ত চলাচলে ব্যাঘাত ঘটে, এবং এই জন্য দেখা যায় যে আপনার ব্যথা কিন্তু সৃষ্টি হয়। ঘাড়ে যদি ব্যথা থাকে, তার মানে কেন হচ্ছে, আপনি সামনে ঝুঁকে ঝুঁকে কাজ বেশি করছেন। এই ঘাড়ের ব্যথাটা বেড়ে গিয়ে কি হতে পারে, আপনার ঘাড়ের থেকে আপনার হাত দিয়ে নাবতে পারে ব্যথাটা। ঠিক আছে? এটা একটা হতে পারে। এখানে আমরা অনেক সময় দেখি যে ঘাড়ে কি হচ্ছে, স্পন্ডেলাইটিস হয়ে যাচ্ছে।
সেখানে কি হয়, ঘাড়ের ওখানটা জয়েন্টে ফুলে যাবে, ব্যথা হবে, লাল ভাব থাকবে, ঠিক আছে, গরম থাকবে। যখন খুব অ্যাকিউট কেস দেখা যায়, যখন খুব বেশি বাড়াবাড়ি হয়, তখন এইগুলো কিন্তু দেখা যায়। আর ওখানে কিন্তু অনেক সময় দেখা যায় ক্ষয়ও হচ্ছে। ক্ষয় হলেও কিন্তু নার্ভের ওপরে চাপগুলো পড়বে। এইটা গেল। কোমরেও কিন্তু দেখা যাচ্ছে যে আপনার যেহেতু আপনি বসে থাকছেন, সামনের দিকে ঝুঁকে ঝুঁকে কাজ করছেন, অটোমেটিক কি হয় যে আপনার কোমরটা কিন্তু সামনের দিকে ভাঁজ হতে থাকে। যখনই ভাঁজ হচ্ছে একই ঘাড়ের মতোই কিন্তু ব্যাপারটা হবে। এইবার কি হলো, আপনি বললেন আপনার ওজনটা বেশি। ওজনটা যে বেড়ে যায় তখন কি হয়, ভুঁড়ির যে ভারটা, পেটের যে ভারটা, সেটা কিন্তু এই কোমরের হাড়ের ওপরে খুব চাপ দেয় বেশি করে। এই যে চাপটা দিচ্ছে সেখানে কিন্তু হাড়ের ওপরে বা নার্ভের ওপরে কিন্তু অনেক বেশি কম্প্রেশন হয়, মানে চাপ খেয়ে থাকে। এবং ব্যথাটা দেখা যায় পায়ের দিক থেকে, যেদিকে চাপটা খাবে সেদিকে পায়ের থেকে কোমর থেকে কিন্তু আস্তে আস্তে পায়ের দিকে নামতে থাকবে। আপনার ক্ষেত্রে কিন্তু সেটাই হচ্ছে। আপনার এখন তাহলে কি করতে হবে, দুটো ব্যাপার করতে হবে। একটা হচ্ছে আপনার যে কাজকর্মের বসে থাকার ধরনটা সেটাকে বদলাতে হবে, তার সাথে সাথে ওজন কমাতে হবে। এটা হচ্ছে বেসিক একদম। দ্বিতীয়ত কি করতে হবে, আপনার যে ওইখানে এক্সরে করে দেখতে হবে যে কি হয়েছে অ্যাকচুয়ালি, সেখানে কি ক্ষয় হয়ে গেছে না বক্রতাটা বা শেপটা চেঞ্জ হয়ে গেছে, এগুলো কিন্তু এক্সরেতে ধরা পড়ে যাবে। সেই অনুযায়ী কিন্তু আমাদের কাছে এলে আপনি ট্রিটমেন্ট পাবেন। শুধু মেডিসিন নয়, পঞ্চকর্মা এখানে খুব ভালো কাজ করে। দুটোর কম্বিনেশনে যদি ট্রিটমেন্ট হয়, ডাক্তারবাবুরা যদি সাজেস্ট করেন, তাহলে কিন্তু দেখবেন রেজাল্ট আরো তাড়াতাড়ি পেয়ে যাচ্ছে। আমরা দেখে নেব টেলিফোনে আমাদের সঙ্গে আরেকজন কে রয়েছেন। নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি রতন হাজারি বলছিলাম। কোথা থেকে বলছেন? হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? বারাসাত থেকে বলছি। আচ্ছা বলুন, কি সমস্যা রয়েছে? সমস্যা বলতে আমার দিনকে দিন দেখতে পাচ্ছি চোখের তলাতে কালো হয়ে যাচ্ছে, কালি পড়ে যায়। আচ্ছা, চোখের বয়স তলায় কত আপনার? বয়স 30। আচ্ছা, আপনার কি রাত জেগে কাজ করতে হয় বেশি? রাত 11টা 11:30 থেকে। রাতে ঘুম ঠিক মতো হয়? হ্যাঁ হয়, ঘুম ঠিকঠাক। এমনি কি স্ট্রেস খুব বেশি আছে নাকি ঠিকঠাক? একটু প্রেশার পড়েছে। স্ট্রেস আছে। আচ্ছা, আরেকটা কথা বলুন, আপনার খাওয়া দাওয়ার ধরনটা বলুন। খাওয়া দাওয়া বলতে ধরনটা বলতে মানে শীত খায় না, কিন্তু রান্না তো বাইরের খাবার খেতে হয়, হালকা ঝোল কিন্তু তবুও করা যায় না। আর কোনো মেনটেন করেন, স্কিনকে কিভাবে যত্ন নিতে হয় সেগুলো করেন কি কিছু? একটু বিকেলের খাবারটা একটু দেরি হয়। না না, স্কিনের যত্ন নেন কি কোনোভাবে? না, স্কিনের কিছু নেওয়া হয় না, স্নানের সময় সামানটা অনেক সময়। আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে বলে দিচ্ছি, আপনি শুনতে থাকুন। প্রথম কথা দেখুন, স্কিন ভালো রাখতে গেলে তার কিছু যত্ন নিতে হয়, ঠিক আছে? বাইরে থেকে যাতে নোংরা বা পলিউশন এগুলো ক্ষতি না করতে পারে স্কিনটাকে, বা কোনো ইনফেকশন না আসতে পারে, তার জন্য প্রত্যেক ব্যক্তির কিন্তু স্কিনের যত্ন নেওয়ার দরকার আছে। এটা হচ্ছে প্রথম। এবার আপনার ক্ষেত্রে সেই যত্নটা হচ্ছে না, তার জন্য স্কিনটা ড্যামেজ হচ্ছে। তার পাশাপাশি কি হচ্ছে, আপনার চোখের নিচে যে কালি পড়ে গেছে, এটার কয়েকটা কারণ আছে। প্রথম কথা হচ্ছে আপনার কাজের জন্য, বা ধরুন আপনি যদি খুব ক্লান্ত ফিল করেন, ক্লান্ত ফিল করছেন মানে কিন্তু আপনার এনার্জি লেভেলটা কমছে, কারণ ভিতরে কোনো সমস্যা একটা রয়েছে। সেটা হতে পারে মানসিক চাপ, সেটা হতে পারে হচ্ছে আপনার খাদ্য খাবার ঠিক নেই, বা আপনার লিভার ফাংশন ঠিক নেই, এগুলো হতে পারে। অথবা দেখা যাচ্ছে আপনার ঘুম ঠিক মতো হচ্ছে না। আপনার ক্ষেত্রে যেটা হলো, আপনি ঘুম মোটামুটি ঘুমোচ্ছেন, মানসিক চাপ তো প্রচন্ড আছে, আপনি বললেন একটু চাপ আছে। এর সাথে সাথে আপনি বাইরের খাবারের কথাটা কিন্তু আপনি বারে বারে বললেন, সেখানে আপনার লিভারটা ঠিক কতটা আছে সেটাও কিন্তু দেখার ব্যাপার আছে। কারণ অনেকেই আছে যার উপায় থাকে না বাইরের খাবার না খেলে, এবার বাইরের খাবার খেয়ে তার পেটের সমস্যা হয়, সে ওষুধ খেয়ে খেয়ে ওই সমস্যাটাকে আটকে রাখে। মানে ধরুন পেটে ব্যথা করছে, অ্যাসিড হচ্ছে, অ্যাসিডের ওষুধ খেয়ে নিলেন। গ্যাস হয়েছে, গ্যাসের কোনো একটা ট্যাবলেট খেয়ে নিলেন। দেখা যাচ্ছে ব্যথা করছে পেট, তার জন্য একটা ট্যাবলেট খেয়ে নিলেন। পটিটা পাতলা হচ্ছে, সেখানে পাতলা যাতে না হয় তার জন্য একটা খেয়ে নিলেন। এইভাবে ওষুধ খেয়ে খেয়ে আপনি সিমটমগুলোকে বন্ধ করে রাখছেন, কিন্তু ভেতরের সমস্যাটা কিন্তু ভেতরে রয়েই যাচ্ছে। এই যে আপনার এটা হলো, মানে খুব একটা সুন্দর একটা উদাহরণ দিচ্ছি তাহলে আপনি বুঝতে পারবেন। ধরুন একতলার একটা বাড়িতে, ঘরে আপনার কি হচ্ছে, কোনো কারণে রাস্তা থেকে জল ঢুকে গেছে আপনার বাড়িতে।
জলটা বেরাবার কোনো রাস্তা নেই, কিন্তু জলটা রয়ে গেল। এবার আপনি কি করলেন, একটা যে দরজাটা দিয়ে ঢুকেছে সেখানে একটা মানে ব্যারিকেড করে দিলেন, মানে সেখানে একটা ধরুন ওয়ালের মতো তুলে দিলেন, তাহলে কি আর জল ঢুকতে পারবে না, আপনি এটা বুঝে গেলেন। তার মানে কি হলো, আপনি নিশ্চিন্ত যে আমার ঘরে আর জল ঢুকবে না। কিন্তু অলরেডি যেই জলটা ভেতরে ঢুকে আছে সেটা তো খারাপ করছে আপনার জল, ঘরটাকে ড্যাম্প করে দেবে, ওয়ালগুলোকে নষ্ট করে দেবে, কালারটাকে নষ্ট করবে। সেম কিন্তু আমাদের শরীরের ভেতরেও তাই হয়। হয়তো আপনি কি করলেন, এই যে ওষুধগুলো খাচ্ছেন, খেয়ে খেয়ে সিমটমগুলোকে বন্ধ করলেন, কিন্তু ভেতরে যে সমস্যাটা ছিল সেটা কিন্তু ভেতরেই রয়ে গেল। এর জন্য প্রপার ট্রিটমেন্ট করতে হবে। এতে আয়ুর্বেদে খুব ভালো ট্রিটমেন্ট আছে আপনার পেটের জন্য। আপনি একবার আসবেন, আসার পর আমরা দেখব, চেক করে যে আপনার লিভারের কোনো সমস্যা হচ্ছে কিনা, হজমের সমস্যা হচ্ছে কিনা, বা কি কারণে আপনার চোখের নিচে কালিটা পড়ছে। তার বিভিন্ন ট্রিটমেন্ট আছে, লাইলিগেন্সেও আছে। যদি কোনো ইন্টারনাল মেডিসিন নিতে হয় সেখানে আমাদের এনবিপি আছে। এটার একটা কম্বিনেশন ট্রিটমেন্টে কিন্তু দেখা যাবে আপনার প্রবলেমটা আস্তে আস্তে ঠিক হয়ে যাচ্ছে। একদমই তাই। সব সমস্যার আমরা খুব সহজে সমাধান খুঁজতে গিয়ে অনেক সময় দেখা যায় আমরা নিজেদের ক্ষতিই করে ফেলছি। তার জন্যই কিন্তু এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টার সমস্ত দিক থেকে, অর্থাৎ কিনা আপনার ইন্টারনাল এক্সটার্নাল যা কিছু সমস্যা, সবকিছু সমস্যার সমাধান এক জায়গাতে নিয়ে এসেছে। আর এখন তো রয়েছে লাইলিগেন্স, অর্থাৎ কিনা আপনার সৌন্দর্য হানি যাতে না হয়, আপনার সৌন্দর্য যাতে দিনে দিনে আরো বৃদ্ধি পায় এবং তা যেন আরো দীর্ঘস্থায়ী হয়, তার কামনাতেই কিন্তু লাইলিগেন্স এসেছে। আরেকজন রয়েছেন আমাদের সঙ্গে ফোনে, খুব চট করে জেনে নেব কি সমস্যা রয়েছে আপনার। আমার সমস্যা হচ্ছে আমার প্রচুর মানে প্রচন্ড পরিমাণ ঠান্ডা লাগে। আচ্ছা, কতদিন ধরে হচ্ছে এটা? 10 দিন 15 দিন অন্তর একবার করে ঠান্ডা লাগে। আচ্ছা, মানে যে কোনো সিজনেই লাগে তাই তো? হ্যাঁ, গরম ঠান্ডা কোনো ইয়ে নেই। আচ্ছা, আপনি শুনতে থাকুন, আমি বলছি এটার মেন কারণ হচ্ছে আপনার ইমিউনিটিটা ফল করছে। ঠিক আছে, ইমিউনিটি মানে রোগ প্রতিরোধ ক্ষমতাটা, সেটা কিন্তু গন্ডগোল করছে। আর এটা কখন হয়, বিশেষ করে দেখা যায় যখন কারো অ্যালার্জির ব্যাপারটা কিন্তু বেশি থাকে তাদের মধ্যে। ঠিক আছে, আইজিই বলে একটা কিন্তু টেস্ট হয়, সেই টেস্টটা করলে দেখা যাবে যে অ্যালার্জির মাত্রাটা আপনার শরীরে কতটা আছে। যদি সেটা বেশি থাকে তাহলে সেটা কমাতে হবে। কিভাবে করতে হবে, আমাদের আয়ুর্বেদ মেডিসিন আছে, সেই মেডিসিনের মাধ্যমে সেটাকে কিন্তু কমানো যাবে। এবং আপনার ইমিউনিটিটা কিন্তু দেখবেন আস্তে আস্তে ট্রিটমেন্টের মাধ্যমে বাড়ানো গেছে। রোগ প্রতিরোধ ক্ষমতা যখনই বেড়ে যাবে, অটোমেটিক দেখবেন আপনার কিন্তু বারে বারে যে এই ঠান্ডা গরম লেগে যাওয়া, মানে ঠান্ডা লেগে যাওয়া, যে কোনো সিজনে সেটা হয়ে যাওয়া কিন্তু হবে না। এবং দেখবেন আপনার কিন্তু প্রতিরোধ ক্ষমতাটা বেড়ে যাবে। তখন দেখা গেল যে আপনি হয়তো বেড়াতে গেছেন ঠান্ডার জায়গায়, ফট করে তারপরে সেখান থেকে গরমের জায়গায় এসেছেন, তাও দেখবেন আপনার হয়তো সেই ঠান্ডাটা লাগবে না। তো এই ব্যাপারগুলোর জন্য প্রপার ট্রিটমেন্ট করাতে হবে। তার জন্য রয়েছে আয়ুর্বেদ। আয়ুর্বেদ কি করে, যে গোড়া থেকে একটা রোগকে কিন্তু নির্মূল করার চেষ্টা করে। আর সেই ট্রিটমেন্টই কিন্তু রয়েছে আমাদের এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে। যদি আপনি আসেন, আপনার যে কোনো সমস্যা নিয়ে প্রপার ট্রিটমেন্টটা পাবেন, যার মাধ্যমে অনেক মানুষ কিন্তু এখান থেকে সুস্থ হয়ে গেছে। একেবারেই কিন্তু তাই। যিনি বারাসাত থেকে ফোন করেছিলেন তাকে বলবো অবশ্যই করে আমাদের হেড অফিসে আসুন, মধ্যমগ্রামেই রয়েছে আপনার বাড়ির কাছে। এবং তার আগে হেল্পলাইন নম্বরে ফোন করে নিন 9830235527 অথবা 37। আজকের মতো অনুষ্ঠান আমাদের এখানেই শেষ। নমস্কার।